তারা বলছে যে তারা ৭১-এ কোনো ভুল করে নাই, তা ভুল না করলে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ কেন আসলো? হ্যাঁ, ক্ষমা চাওয়ার প্রসঙ্গ যে কোনো মানুষের রাজনীতিতে ভুল হতে পারে। ভুল করেন নাই, এটা ভুল না, এটা তো ভুল না। আপনি তো বললেন যে ভুল আপনাদের না, এটা crime, এটা crime। আপনি বলেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। শুনেন, এই বাংলাদেশে জামাত ইসলামের তো রাজনীতি করার অধিকারই নাই। খোঁজ নিয়ে দেখ আমার 14 পৃষ্ঠা আওয়ামী লীগ, সে বলেছে জননেত্রী শেখ হাসিনার নীতি যে বাস্তবায়ন করবে না সে জাহান্নামে যাবে। আপনি তো জাহান্নামে যাবেন, আপনারা আমি জাহান্নামে যাবে। আপনি আব্দুল্লাহ মোহাম্মদ সাহেব ভাইকে আজকে গিয়ে আজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে আমি ফরাদি হাফিজ। পরিচয় করে দিয়ে আজকের যারা সম্মানিত অতিথিবৃন্দ আমাদের সাথে উপস্থিত হয়েছেন কড়া আলাপের আলোচনায় রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, তিনি কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী। রয়েছেন জনাব হাসান তারিক চৌধুরী, তিনি রাজনীতি বিশ্লেষক, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এবং সবশেষ রয়েছেন রাশেদ খান, তিনি বিএনপির নেতা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে চাই জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে। কালকে পক্ষে বিপক্ষে, কালকে আজকে অনেক রকমের আলোচনা আমরা শুনলাম। একজন বিএনপির নেত্রী, তিনি সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, তিনি সাম্প্রতিক একটা বক্তব্য দিয়েছেন গতকালকে। তিনি কোনো এক টক শোতে বলেছেন, যে বক্তব্য দিয়েছেন সেটি আবার ঘৃণা ভরে প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন আবার ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনারা এই জিনিসটাকে কিভাবে দেখেন? নিজ দলের একজন নেতা এবং সংসদ সদস্যের মন্তব্যের এমন সমালোচনাকে আপনারা কিভাবে দেখেন, কিভাবে মূল্যায়ন করেন, এবং আপনাদের দলে এই চর্চা আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। সহ-আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমি আলোচনার শুরুতেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। জুলাই আমাদের 18 কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকবে, আমরা যেভাবেই জুলাইকে গ্রহণ করি না কেন। আপনি যে প্রশ্নটি করেছেন যে বাংলাদেশের জাতীয় সংসদের একজন নারী এমপি, উনি দাবি করেছেন যে পুলিশ মারণাস্ত্র ব্যবহার করে নাই, যার কারণে যারা মারা গিয়েছেন, কিভাবে মারা গিয়েছেন এই উত্তরটা কিন্তু উনি দেন নাই। উনি বলতে পারতেন যে এদের গুলিতে মারা যায় নাই, তাহলে কাদের গুলিতে মারা গিয়েছে? পুলিশ মারণাস্ত্র ব্যবহার করে, মানে এটা কি উনি বলেছেন? উনি বলেছেন সম্ভবত স্নাইপার, হ্যাঁ, স্নাইপার গুলি করেছে। গুলি কারা করেছে উনি দেখেন না, কারা করেছে উনি করেছেন। এখানে তো স্পষ্টভাবে আমাদের সমস্ত মিডিয়াতে, সমস্ত ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশ গুলি করতেছে ওপেন। আপনি যাত্রাবাড়ি দেখেন, চাংখারপুল দেখেন, উত্তরা দেখেন, যতগুলো স্পট ছিল সমস্ত জায়গায় পুলিশের গুলির কথা। এবং পুলিশের একজন অফিসার যখন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে যে একটা গুলি করি, একটা মরে, একটা সরে, আর কেউ সরে না, এটা পুলিশেরই বক্তব্য। অস্ত্র শেষ হয়েছে, গুলি শেষ হয়েছে, তাহলে এই অস্ত্র, এই যে গুলি শেষ হয়ে গেল, এগুলিগুলো গেল কোথায়? এটা আকাশে বাতাসে গিয়েছে? তা তো যায় নাই। এবং জনগণকে যে গুলি করেছে, সেই গুলি করার আমি একটা ঘটনা জানি, সেটা হচ্ছে আপনার যাত্রাবাড়িতে। সেখানে একটা ঘরের ভিতর থেকে গুলি করা হয়েছিল। জনগণ সেই ঘরটাকে ঘেরাও করে ফেলেছিল। ঘেরাও করার পরে সেখানে যে পুলিশ সদস্যকে খুঁজে পায় এবং জনতা তাকে নিয়ে উত্তম মাধ্যম দেয়। সে পরবর্তীতে বেঁচে ছিল কিনা আমি বলতে পারবো না, বাট জনগণ কিন্তু এই যে অজ্ঞাত স্থানে যে মানে সিভিল পোশাকে যে পুলিশ সদস্যরা, যে আবার ভিনদেশীয় কিংবা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারাও যে অস্ত্র নিয়ে আসে নাই, এ কথাকেও আমরা উড়িয়ে দিতে পারি না।
সব মিলিয়ে আমি মনে করি যে ফ্যাসিস্টরা যে বক্তব্য দিয়েছে এতদিন, উনি সেই বক্তব্যেরই একটা প্রতিফলন ঘটিয়েছেন। ইতিপূর্বে ফ্যাসিস্টের সাথে সখ্যতারও ওনার ব্যাপারে অনেক গুঞ্জন আছে, অনেক কোশ্চেন আছে, ওনার এই বিতর্কিত ভূমিকা আছে। উনি মনের অজান্তে সেইটা সত্য প্রকাশ করে ফেলেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এটার সমালোচনা করেছে, এটার প্রতিবাদ করেছে। কারণ জুলাই আন্দোলনে একক কোনো দলের কৃতিত্ব ছিল না। এখানে বিএনপি, জামাত, এনসিপি তো তখন গঠন হয় নাই, কিন্তু ছাত্রদের একটা বড় অংশগ্রহণ ছিল, তাদের নেতৃত্বেই এই অভ্যুত্থানটি হয়েছে। একক কোনো দলের কৃতিত্ব ছিল না, কিন্তু জামায়াত ইসলামী কিন্তু অনেক সময় অনেক বক্তব্যে এটা তাদের একটা সুদূর প্রসারী চিন্তার ফসল এই ধরনের বক্তব্য দিয়েছে। না, আমি মনে করি দায়িত্বশীলতার জায়গা থেকে কেউ দেয় নাই। যদি কেউ দিয়ে থাকেন সেটা ব্যক্তিগতভাবে দিয়েছেন, এটা কোনো দলীয় বক্তব্য নয়। জামাত কখনোই কোনো শহীদকে কখনো জামাত বা শিবিরের শহীদ হিসেবে দাবি করে নাই। সকল শহীদদেরকে দেশের শহীদ, জাতির শহীদ হিসেবে আখ্যায়িত করেছে। আহতদেরকে দেশ এবং জাতির সন্তান হিসেবে কাউন্ট করেছে। সবার পাশেই জামাতের সাধ্য অনুযায়ী শহীদ পরিবার এবং আহতদের পাশে থেকেছে, তাদের চিকিৎসা করেছে, এটাকে দেশের সম্পদ হিসেবে কাউন্ট করেছে। কিন্তু অপরদিকে বিএনপির আপনার মহাসচিব থেকে শুরু করে দলের অনেক নেতারাই সংখ্যাতান্ত্রিকভাবে তাদের শহীদের সংখ্যা, আহতদের সংখ্যা, তাদের অবদান নিয়ে আলোচনা করেছেন। আমরা মনে করি আমরা মাঠ ছেড়ে যাই নাই। আমাদেরকে 1 তারিখে নিষিদ্ধ করা হয়েছিল, মনে করেছিল যে শেষ হয়ে যাবে আন্দোলন, কিন্তু এই 1 তারিখে নিষিদ্ধের কারণেই কিন্তু আন্দোলনটা আরও কি হয়েছে, অগ্নি স্ফুলিঙ্গের মতন এটা বেড়ে উঠেছে। আমরা মনে করেছি যে আমাদের সামনে স্বাধীনতা ছাড়া আর কোনো পথ নেই, কারণ পিছনে পুলিশ, তারা গুলি করবে, আমাদের চারিদিকে পুলিশ এবং আওয়ামী পেটুয়া বাহিনী, আমাদের বেঁচে থাকার মতন কোনো অবলম্বন নেই। কাজে আমরা রাস্তায় বেরিয়ে এসেছিলাম। আমি একজন মানে মাঠের জুলাই যোদ্ধা হিসাবে জামাতের নেতৃত্ব পর্যায়ে থাকার পরেও আমি 36 দিনই মাঠে ছিলাম। আপনি বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে এটা বের করতে পারবেন। তার মানে জামাত ইসলামী নেতৃত্বে থাকলেও বিভিন্ন জায়গায় কখনো দাবি করে নাই অমুক জায়গা আমাদের নেতৃত্বে স্বাধীন হয়েছে, অমুক জায়গায় আমি কি ছিলাম। যেরকম ছাত্রদলের রাকিব দাবি করেছিলেন কেন্দ্রীয় সভাপতি যে যাত্রাবাড়িতে উনার নেতৃত্বেই কি হয়েছে, তা আমরা কোনো জায়গায় এভাবে বলি নাই। বাট আমরা বলেছি সামগ্রিক জনগণের বিজয় হয়েছে, এটাকে আমরা জনগণের বিজয় হিসেবে নিতে চাই। আর আমি কিন্তু কোনো যারা আপনাদের সমালোচনা করেন তারা কেউ কেউ আবার বলেন যে এই স্বাধীনতা শব্দটা আপনারা ব্যবহার করেন এখানে, বা দ্বিতীয় স্বাধীনতা শব্দটা আপনারা ব্যবহার করেন, সেটা কি টেন্ডেন্সি থেকে নাকি ওটা আপনাদের দলীয় অবস্থান? না, আমরা কেন করছি, এটা সাধারণ মানুষও করছে। এটা জামাত ইসলামী করছে কেন? এটা যে জামাতের বক্তব্য না, এটা সাধারণ মানুষের বক্তব্য। কারণ আপনি বলেন যে 17 বছরে মানুষ ভোট দিতে পারে নাই, মানুষ কথা বলতে পারে নাই, মানুষ মানববন্ধন করতে পারে নাই, গুম হয়েছে, খুন হয়েছে। আপনি যদি 17 বছরের গুম খুনের পরিসংখ্যান যোগ করেন আর 36 দিনের গুম মানে নিহতের সংখ্যা, আহতের সংখ্যা যোগ করেন, তাহলে টোটাল সংখ্যাকে যদি এক জায়গায় করেন, মামলার সংখ্যাকে এক জায়গায় করেন, না বিতর্কটা যারা করেন তারা ওইটা নিয়ে আসেন না, তারা নিয়ে আসেন যে সেই ধরনের একটা প্রেক্ষাপট তো কিছুটা এরশাদের আমলেও ছিল, সেইখান থেকেও তো একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আসে। আবার যদি শেখ হাসিনার সময়টাকেও ধরি যে আমরা যে স্বৈরাচারী একটা বিষয়, সেটার থেকেও সেটা কি স্বাধীনতা বলাটা কি সমীচীন? না, দেখেন, আমরা কিন্তু স্বাধীনতা বলে, দ্বিতীয় স্বাধীনতা বলে প্রথম স্বাধীনতাকে অস্বীকার করি নাই। আমরা প্রথম স্বাধীনতাকে তো সবার আগে, ওইটা না হলে তো এই দেশই হতো না, কাজে ওইটা তো আমাদের সবার আগে। কিন্তু দ্বিতীয়টাকে যারা ছোট করে দেখতে চায়, তারা প্রথমটাকেই শুধু হাইলাইট করে দ্বিতীয়টাকে অস্বীকার করে মূলত ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করতে চান। অনেক ধন্যবাদ। রাশেদ খান, এই যে বিতর্ক কালকে আপনি দেখেছেন, আপনি ফেসবুকেও লেখালেখি করেছেন, আপনি কি এই বিষয়টা নিয়ে বলবেন যে এইটাকে আপনি কিভাবে দেখলেন, এবং যারা আপনি মেহের আফরোজ শাওনের একটা মন্তব্য ঘিরে সেখানেও আপনি অনেক লেখালেখি করেছেন, আপনি একটু ওভারঅল বিষয়টা এবং তার সাথে আপনি যে দলের রাজনীতি করেন এখন সেই দলের নেত্রীরাও কথার অনেক মিল দেখা যাচ্ছে, সে বিষয়টাকে কিভাবে দেখছেন? সবাইকে সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। দেখেন, জামাত ইসলাম তারা নিজেদেরকে জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড দাবি করে না, যেটি ভাই বললেন। তবে
আমরা দেখেছি যে জামাতের প্রার্থীরা তাদের অনেকেই দাবি করেছে, যেমন ফয়জুল হক নামের একজন আছেন জামাতের প্রার্থী ছিলেন, তিনি কিন্তু বিভিন্ন টক শোতে দাবি করেছেন যে জামাতের নেতৃত্বেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, রেকর্ডেড। আপনি চাইলে আমি আপনাকে প্রমাণ দেখাতে পারবো। এবং তাকে তো জামাতই নমিনেশন দিয়েছে। গুরুত্বপূর্ণ নেতা না হলে তো নমিনেশন দেয় না, তাই না? আচ্ছা, তারপরে নেতৃত্বের কথা দেখেন, ভাই কিন্তু কৌশলে বললেন যে আমরা বিভিন্ন জায়গায় নেতৃত্বে থাকলেও আমরা কখনো বলি নাই। এই যে এই কথাটা বললেন, এটার মধ্য দিয়ে কিন্তু সুকৌশলে ভাই প্রকাশ করলেন যে তারা নেতৃত্ব দিয়েছেন। তা আমি ছিলাম, আমি এটা বলবো না। না কি আশ্চর্য। না, সেটাই তো। এখন আপনি কৌশলে যদি বলেন যে নেতৃত্ব দিয়েছেন, সেটাতে আসলে সমস্যা নাই। কিন্তু যে সময় ছাত্রদলের সভাপতি রাকিব ভাই তিনি একটা স্পটে দায়িত্ব পালন করেছেন, তিনি নিজে কখনো বলেননি, বাট তার যারা কর্মী, তার সাথে যারা ছিল, যখন বিভিন্ন সময় সমালোচনা, আলোচনা এবং প্রশ্ন সামনে উত্থাপিত হয়েছে, তিনি আসলে তার কর্মীরা এই বিষয়গুলো তুলে ধরেছে এবং তিনি কিভাবে আসলে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সেই ক্ষত স্থান, সেটাও কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ আমি বলছি না যে এই আন্দোলন আসলে বিএনপির নেতৃত্বে হয়েছে, তবে এতটুকু না বললেই নয়, যে সময় শেখ হাসিনা গুলি চালিয়ে একের পর এক মানুষ হত্যা করছে, তখন কিন্তু রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে এবং রাজনৈতিক সমন্বয়টা আবার বিএনপি করেছে। আপনি চাইলে আমি প্রমাণ দেখাতে পারবো। দেখেন, রাজনৈতিক সমন্বয় কি জামাতের সাথে, মানে সবার সাথে হয়েছে, সেটা জামাতের সাথে হয়েছে, সেটা অন্যান্য দলের সাথে হয়েছে, বিশেষ করে হেফাজতে ইসলাম থেকে শুরু করে সবাইকে তো আসলে রাজপথে সেই সমন্বয়টা কিভাবে নামতে করেছে? হয়েছে। সেটা তো আসলে অনেক বড় একটা হিস্ট্রি। না, আপনি কতদূর জানেন? আচ্ছা, আমি সবই জানি, কারণ আমিও সেটার সাথে আসলে তখন তো ভাই ছিলাম অন্য আর দলে কি। ছিলেন আর কি। সেটার সাথে আমিও ছিলাম, যে কারণে আমি জানি। ওই সমন্বয় আপনি- কমিটিতে ছিলেন? কোনো কমিটি তো ছিল না, কিন্তু বিএনপির নেতৃত্বে তো বাংলাদেশে একটা যুগপৎ আন্দোলন চলছিল, তাই না? এটা তো গণ অভ্যুত্থান ওই সময় তো হয়েছে, সবার সাথে সমন্বয় তো বিএনপি করেছে। জামাত ইসলাম যেহেতু বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিল না, তবে যোগাযোগ সম্পর্ক তো ছিল ওই সময়, এটা তো বাস্তব। আমি এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, নুরুল হক নূর সহ এবং ছাত্রদলের সভাপতি রাকিব ভাই, নাসির ভাই, আমরা একসাথে মোটামুটি অনেক কাজ করেছি এবং এটা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায়। মানে এতটুকু বেশি আসলে খুব বেশি বলা সম্ভবপর নয়, সময় অনেক বেশি লাগবে যদি আমি বিস্তারিত বলতে চাই। তবে জামাত ইসলামকে মাঠে নামানোর জন্য বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি জামাতের সবথেকে গুরুত্বপূর্ণ নেতা এই মুহূর্তে এবং মেধাবী নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের সাথে অসংখ্য আলোচনা করেছেন। তো আমি গণঅভ্যুত্থানের হিস্ট্রি লিপিবদ্ধ করতে গিয়ে শেষ করি। না, একটু শেষ জিজ্ঞাসা, করি। এই যে আমি শেষ একটু করি। relevant, আপনি বলবেন, আমি আপনার কাছে জিজ্ঞাসা, আমি বক্তব্য দিচ্ছি না। জি। সালাউদ্দিন সাহেব তো তখন শিলং ছিলেন। আচ্ছা, এইটা তো আপনাকে জানতে হবে। সেটা আপনার আপনি কিভাবে বলবেন? এক্স্যাক্টলি, বুঝবেন আপনি এটা? এই জন্যই বললাম যে উত্তর পাবেন। হ্যাঁ, সেটা শোনেন, সেটা হলো যে মানে ওই সময় যেটি হয়েছিল, আমি যেহেতু গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিলাম এবং 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব আল্লাহ আমাদেরকে দেওয়ার তৌফিক দান করেছে। তো ওই সময় আমি এই গণ অভ্যুত্থানের তথ্য লিপিবদ্ধ করতে গিয়ে আমি বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জিজ্ঞেস করেছিলাম যে জামাতের আসলে কার সাথে আপনার বেশি আলোচনা হতো। তো তিনি তাহের ভাইয়ের কথা বলেছিলেন। আমি পরবর্তীতে এই গণ অভ্যুত্থানের হিস্ট্রি লিপিবদ্ধ করতে গিয়ে আমি তাহের ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, সালাউদ্দিন আহমেদ ভাই তো আপনার কথা বললো যে আপনার সাথে বেশি আলোচনা, যোগাযোগ এগুলো হতো। তো তাহের ভাই আমাকে বললেন হ্যাঁ, তিনি আসলে রাইট বলেছেন, তার সাথে আমার সব থেকে বেশি কথা হতো এবং তিনি বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথেও গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে তার কথা বলিয়ে দিয়েছিলেন। রেকর্ডেড, আমার ফোনে সেটা রেকর্ডও আছে, যেহেতু লিপিবদ্ধ করছে ইতিহাস। ভাই যেমন জানেন না প্রশ্ন করলেন, সুতরাং এটা তো রেকর্ডেড না থাকলে তো আসলে এটা নিয়ে পরবর্তীতে প্রশ্ন উত্থাপিত হবে। এটা তাহের ভাইকে চাইলে ভাই জিজ্ঞেস করতে পারেন এবং টেলিভিশন টক শো, এখানে তো ফাওয়া লাভ করার জন্য আমি আসি নাই, তাই না? এত বড় ঝুঁকি নিয়ে আমি তো এই তথ্য দিব না। আচ্ছা, দ্বিতীয়ত বলি, হেফাজতে ইসলাম এই গণ অভ্যুত্থানে বিরাট একটি ভূমিকা রেখেছে। মাদ্রাসার শিক্ষার্থীরা এবং হেফাজতের যে লিডারশিপের সাথে আসলে যোগাযোগ সম্পর্কটা ছিল, আমি তাদের সাথে কথা বলেছি এবং বিস্তারিত হিস্ট্রি বলতে গেলে আসলে পুরো টকশোর সময়টা আমাকে দিতে হবে। জাস্ট ভাই যে প্রশ্ন করলেন সেটি বলে শেষ করি। শোনেন, আপনি নিশ্চয়ই জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গুম হয়েছিলেন, এরপরে তিনি ভারতের কারাগারে ছিলেন, তারপরে তিনি জামিন পান। জামিন পাওয়ার পরে
একটা সময় তিনি খালাস পান। যে সময় জামিন পেয়েছিলেন সেই সময় ভারত সরকার বা প্রশাসন বা পুলিশ শর্ত দিয়েছিল যে প্রতিনিয়ত প্রতি মাসে হাজিরা দিতে হবে। এবং নিশ্চয়ই প্রথম আলো পত্রিকা সেই নিউজটা আপনার খেয়াল থাকবে, শেখ সাবিয়া আলম একটা রিপোর্ট করেছিল যে তাকে দেশে ফিরতে পাসপোর্ট দেওয়া হচ্ছে না। সেটা রিমেম্বার যদি আপনি করতে পারেন। আর শেখ সাবিয়া আলমকে তো আপনি চিনেন, এখন সম্ভবত এএফপির সাংবাদিক। তো আমি নিজে সেই নিউজটা দেখেছিলাম। তো ভাই যে বললেন যে আসলে ওই সময় তো তিনি ভারতে ছিলেন, দেখেন তিনি তো যেখানে থাকতেন সেখান থেকেই তিনি তো বিএনপির বিভিন্ন স্থায়ী কমিটির মিটিং এ সংযুক্ত হয়েছেন, আমাদের সাথে আলোচনা করতেন। ঠিক আছে, কিন্তু গণঅভ্যুত্থানের আগেও অনেক আগে হলো- থেকেই তার সাথে আমার যোগাযোগ আলোচনা পয়েন্ট ছিল। হলো যে জি। কিভাবে সমন্বয়টা করেছিল এই সময়। আচ্ছা, সমন্বয়টা এই যে বিএনপি যেহেতু বড় একটা রাজনৈতিক দল, সুতরাং অন্যান্য দলের সাথে এখন যেমন আমাদের মধ্যে বিভাজন, আদর্শিক পার্থক্য বা রাজনৈতিক মত পার্থক্য ওই সময় তো ছিল না। ওই সময় তো সবার শত্রু, কমন শত্রু ছিল আওয়ামী লীগ। সবাই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছিল। জামাত করছিল তার জায়গা থেকে, বিএনপি করছিল, আমরা করছিলাম, সবাই যে যার জায়গা থেকে। বড় দল হিসেবে যদি বিএনপি এই রাজনৈতিক সমন্বয় মানে সব দলকে নামানোর জন্য একটা দায়িত্ব পালন করে, সেটা কি আসলে অবাস্তব? এটা তো বিএনপির বরং দায়িত্ব ছিল। সে যেহেতু অতীতে ক্ষমতায় গিয়েছে, একটা বড় দল, সব দলের সাথে কথা বলা, সবাইকে মাঠে নামানো, এই কাজ বিএনপি করেছে এবং এটা রেকর্ডেড। এটা বিএনপি করেছে এই কাজটা, এবং এই কাজটা মোস্টলি বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি করেছেন, এবং তার উপরে আস্থা রেখে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাকে দায়িত্ব দিয়েছিলেন। এবং ভাই যে প্রশ্ন করলেন, আমার কাছে মনে হয় যে আরো উত্তর পাওয়ার জন্য উনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরবার সাথে কথা বলতে পারেন। আচ্ছা। এই টকশো চলা অবস্থায় ফোন দিতে পারেন, এখনই দিতে পারেন, অথবা টকশো শেষ করে ফোন দিতে পারেন যদি মনে হয় যে রাশেদ খান মনে হয় এখানে ভুল ইনফরমেশন দিয়েছে। আচ্ছা। আমি সর্বশেষ বলি, যেহেতু হিস্ট্রি জানতে চাইলেন, সময় লেগে গেল। আচ্ছা, এই জুলাই না, আমি গণঅভ্যুত্থান হিস্ট্রি জানার জন্য কিন্তু প্রশ্ন করিনি। আমার প্রশ্নটা ছিল যে এই যে বক্তব্য, Exactly. সেই বক্তব্যের প্রেক্ষিতে আপনার মনির বক্তব্য। প্রতিক্রিয়া কি? হ্যাঁ, আমার প্রতিক্রিয়া হলো আমিও আসলে প্রতিবাদ জানিয়েছি। যেমনিভাবে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই প্রতিবাদ জানিয়েছেন, বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ প্রতিবাদ জানিয়েছেন। তো আমি যে কথা বলছিলাম, যেখানে বিএনপির এই জুলাই গণ অভ্যুত্থানে এত বড় ভূমিকা, ছাত্রদলের ভূমিকা, হ্যাঁ অন্যান্য দলের সবারই ভূমিকা আছে, সেই বিএনপি কেন জুলাইকে অন করবে না? বিএনপি কেন জুলাইকে ষড়যন্ত্র মনে করবে? কেন? নীলুফার চৌধুরী আপা যে বক্তব্য দিয়েছেন, হ্যাঁ তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, যে সময় আসলে কেউই টকশোতে গিয়ে কথা বলার সাহস করতো না, তিনি টকশোতে গিয়ে বিএনপির পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। আমার কাছে মনে হয় যে আমি মানে চ্যানেলের যে উপস্থাপিকা সুমা আপা, তিনি যে স্টাইলে যেভাবে আসলে প্রশ্ন করেছেন, একের পর এক প্রশ্ন মানে তাকে জর্জরিত করেছেন, আমার কাছে মনে হয় যে তার কথা বলতে গিয়ে আসলে মিস্টেক হয়েছে। আমার কাছে মনে হয়েছে তিনি যে ইচ্ছাকৃতভাবে এই ধরনের বক্তব্য দিয়েছেন সেটা আমি বিশ্বাস করি না। কারণ তো তিনি মানে আওয়ামী লীগের কোনো নেত্রী না, কিন্তু বিএনপির নেত্রী, এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, মিছিল করেছেন। তার কথা শুনে আপনার মনে হচ্ছে যে তিনি আওয়ামী লীগের নেত্রী? তিনি তো না, আমি তো correction সেটাই দেন নাই। বললাম যে সে তো আওয়ামী না, লীগের বয়ানে যে শোনেন, আওয়ামী লীগের বক্তব্যের বয়ানে সাথে তার যে- মিল পেয়েছেন এরকম আমি একটু শেষ করি, হ্যাঁ মিল পেয়েছি বলে তো বললাম যে আওয়ামী লীগের বয়ানে তার যে বক্তব্যটা জাতির সামনে হাজির হয়েছে, এর মধ্য দিয়ে তো আসলে জাতি অত্যন্ত বিভ্রান্ত হয়েছে এবং কনফিউশনে পড়ে গেছে, তাই না? এবং আওয়ামী লীগ এটাকে লুফে নিয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে তারা শেয়ার করতেছে, তো আমরা তো বিব্রত হয়েছি। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে তিনি আসলে কেন এই বক্তব্য আসলে দিলেন। এবং যদি আপনি উপস্থাপিকা তার প্রশ্নগুলো আপনি দেখেন, মানে প্রত্যেকটা মানে ওই যে তিনি যে বলছেন এটা কি ষড়যন্ত্র, তিনি মানে উপস্থাপিকা জিজ্ঞেস করছেন, তিনি বলছেন ষড়যন্ত্র কিনা আমি জানি না, বাট অন্য একটা শব্দ তিনি সম্ভবত উচ্চারণ করেছেন। তো আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে তার মতন জায়গা থেকে এই ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত, এবং আমি তার প্রতি অনুরোধ রাখতে চাই যে এই বক্তব্যের একটা ব্যাখ্যা এবং একই সাথে দুঃখ প্রকাশ তার করা উচিত। এটা আসলে কখনোই বিএনপির অবস্থান নয়। বিএনপি জুলাইকে ধারণ করে, মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন যে জুলাই জাতীয় সনদ, যে সনদে আমরা স্বাক্ষর করেছি সেটা অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব। বিএনপি যদি জুলাইকে ধারণ না করতো, তাহলে কি মাননীয় প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে ক্যাম্পেইন করা স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন সেই কথাটি তিনি বলতেন? এবং দেখেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য দেখেন, কেউ কিন্তু এই ধরনের বক্তব্য কেউই দেয়নি। মানে নীলুফার চৌধুরী আপা একটা বক্তব্য দিয়েছেন বলে বিএনপির একটা দলীয় অবস্থান এটি তো নয়, বরং বিএনপির পক্ষ থেকে এই বক্তব্যের কারণে অসংখ্য প্রতিবাদ জানানো হয়েছে। সংসদে কিন্তু একজন এমপি সংসদেই বলেছেন আননেসেসারি, জুলাই নিয়ে আলোচনা আননেসেসারি, এটা নিয়ে নুরুল ইসলাম বুলবুল ভাই আমাদের, তিনি প্রতিবাদ করেছেন সংসদে। এই যে সাহসগুলো নিয়ে, এটা তো বিভিন্ন জায়গায় বিএনপির নেতারা আমি বলতেছে। আপনাকে বলি, শোনেন, জুলাই তো আমাদের সবার জন্য একটা গর্বের বিষয়। জুলাইতে আপনি অংশ নিয়েছেন, আমি অংশ নিয়েছি, সাংবাদিক ভাইরা অংশ নিয়েছে, যে যার জায়গা থেকে অংশ নিয়েছে, ভাই অংশ নিয়েছে।
এখন জুলাই পরবর্তী যে ঘটনাগুলো বা বিতর্কগুলো ঘটেছে বা অন্তর্বর্তীকালীন সরকার আর জুলাই গণঅভ্যুত্থান কিন্তু এক নয়। অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানকে আমরা সবাই অন করি, কিন্তু পরবর্তীতে যে সরকার এবং সরকারের বিতর্কিত কর্মযোগ্য এবং এরপরে যে অপকর্মগুলো হয়েছে, অপরাধগুলো হয়েছে, সেটা কিন্তু আলাদা বিষয়। সুতরাং আপনি যে কথাগুলো বলছেন, দেখেন জাতীয় সংসদে যে সময় বাজেট অধিবেশন চলে সেই সময় কি বাজেট নিয়ে আমাদের বিরোধী দলে যারা আছে তারা কত সময় আলোচনা করেছে আর অন্যান্য অপ্রাসঙ্গিক আলোচনা আসলে কতটুকু হয়েছে সেটা আচ্ছা। আপনি নিশ্চয়ই দেখেছেন। আচ্ছা। ঠিক একইভাবে যার আপনি যেটি বললেন, আচ্ছা। আমি জানি না আসলে তিনি আমরা হুবহু- সেই আমরা আবার আসবো। বক্তব্যকে না না আমরা- তার বক্তব্য আমি শুনি নাই, বাট আপনি যেটি বললেন আমরা আবার সে আসবো। যদি এই ধরনের কোনো দেখেন, বক্তব্য আমরা- দেয় আমরা থাকে, নিয়েই আমরা বলছি, আসছি। তিনি বলেছেন। না তিনি এই ধরনের বক্তব্য দেয়া আমার কাছে মনে হয় না যে এটা আসলে আচ্ছা, কোনো পরিষ্কার। দায়িত্বশীল ব্যক্তি এই ধরনের বক্তব্য দিতে ওকে, পারে। পরিষ্কার। হাসান তারিক চৌধুরী, আপনি এতক্ষণ দর্শক হয়ে, শ্রোতা হয়ে শুনছিলেন আর কি দুজনের বক্তব্য। আপনি এই যে জুলাইয়ের যে অভ্যুত্থানকে বিতর্কিত করতে বিভিন্ন রকমের মন্তব্য ছোড়া হচ্ছে, এই বিষয়গুলোকে কিভাবে দেখেন এবং কারা আসলে জুলাইকে প্রতারণা বলছে এবং এই বয়ানের ভিত্তি কতটুকু এবং এই বয়ান উৎপাদন করছে যারা, তাদের উদ্দেশ্য আসলে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচকদেরকে শুভেচ্ছা। দেখুন, অভ্যুত্থান একটা ঐতিহাসিক বাস্তবতা। যেমন এরশাদ সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে এই দেশে অভ্যুত্থান হয়েছিল, এটা কারো পছন্দ হতে পারে বা নাও হতে পারে, এটা একটা বাস্তবতা। 69-এ গণ অভ্যুত্থান হয়েছিল যার ভিত্তিতে এই বাংলাদেশ আমরা পেয়েছিলাম, সেটি একটি ঐতিহাসিক বাস্তবতা। এবং একই রকমভাবে জুলাইয়ে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানটি একটি ঐতিহাসিক বাস্তবতা। এটাকে যারা অস্বীকার করে পরিষ্কারভাবে তারা গণতন্ত্র বিরোধী, পরিষ্কারভাবে তারা এই দেশ বিরোধী। কারণ সাধারণ মানুষের যে কমন উইল, সেটা ছিল একটা জুলুমের বিরুদ্ধে, একটা অপশাসনের বিরুদ্ধে মানুষের ডিনায়াল, এবং এই ডিনায়ালের নানান ফর্ম ছিল। অনেকে দল করে, তারা দলীয় অবস্থান থেকে সেখানে এসেছে। অনেক সাধারণ মানুষ যারা এই অপশাসনকে মানতে পারে নাই, তারা নির্দলীয়ভাবে এসেছে। কিন্তু এই যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মানুষের এক মোহনায় মিলিত হওয়া, উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল পরিবর্তন, যে এই অবস্থা আর চলতে পারে না, তারা একটা পরিবর্তন চায়। এবং এই যে চেঞ্জ মেকার যারা পরিবর্তনটা চায়, পরিবর্তন সবসময় কিন্তু ইতিবাচক চাওয়া। আজকে যারা ইতিবাচক চাওয়াকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে চান, তারা আসলে নিজেদের অপশাসনকে জায়েজ করতে চান, তারা আসলে নিজেদের জুলুমকে জায়েজ করতে চান, তারা আসলে নিজেদের যে স্বৈরাচারকে জায়েজ করতে চান, এবং এর জন্য নানান ন্যারেটিভ তারা উৎপাদন করার চেষ্টা করেন। তাদের মধ্যে আত্মসমালোচনার যে ভাষা, সেটা কিন্তু আমরা কখনোই দেখি নাই বা এখনো দেখা যাচ্ছে। ফলে জুলাইকে প্রশ্নবিদ্ধ করার জায়গাটা কখন আসে? যখন ওই ধরনের ন্যারো ইন্টারেস্ট যখন কাজ করে, তখনই কিন্তু এই প্রশ্নবিদ্ধ করার জায়গাগুলো চলে আসে। আজকে বাংলাদেশে আলোচনা হওয়া উচিত ছিল কোনটা? আলোচনা হওয়া উচিত ছিল যে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা আসলে কি ছিল, যে প্রশ্নটা আপনি শুরুতেই করেছেন। জুলাইয়ের 2 বছরে আকাঙ্ক্ষা আবার একটু আপনাকে করে রাখি, যে আপনি পরিবর্তনের কথা বললেন, পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে নিয়েই মানুষ রাস্তায় নেমে আসছিল, তাই তো? সেই পরিবর্তনের জায়গাটা মানুষ কেউ যদি এখন এই প্রশ্ন তোলে যে পরিবর্তনের সেই জায়গাটা তারা হোঁচট খেয়েছে? হোঁচট তো অবশ্যই খেয়েছে। আমি আপনাকে খুব পরিষ্কারভাবে জুলাইয়ের দালালিক জায়গায় যদি আমি যাই, 3টা বিষয় এখানে প্রধান। 1 নম্বর বিষয় হলো বৈষম্য বিলোপ, 2 নম্বর বিষয় হলো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, এবং 3 নম্বর বিষয় হলো এখানে বিচার, গণতন্ত্র কায়েম। গণতন্ত্র যখন আপনি কায়েম করবেন, তখন কিন্তু বিচারের প্রশ্ন সমস্ত বিষয় চলে আসবে, কারণ বিচার একটা গণতান্ত্রিক অধিকার। আজকে বাজেট নিয়ে এখানে কথা হবে নিশ্চয়ই, কিন্তু আপনি দেখেন যে জুলাইয়ের যে স্পিরিটের জায়গা যেটি ছিল, যে মানুষের অর্থনৈতিক মুক্তি, বৈষম্য বিলোপ, এবং রাষ্ট্রের যে 3টি বিভাগ যেগুলো একেবারে পচে গিয়েছিল, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের পুলিশ যেটা একটা নিপীড়ক বাহিনীতে পরিণত হয়েছিল, এবং আমাদের যে আমলাতন্ত্র, যে নির্বাহী বিভাগ, যারা আরেকটা দানব, রাষ্ট্রের ভিতরে আরেকটা দানব হিসেবে জন্ম নিয়েছিল, এই 3 জায়গার যে রিফর্ম, যেটা সুফল সরাসরি মানুষ পায়, সেই জায়গাটা কিন্তু টাচ করা হয় না, সেটা প্রতিশ্রুতির জায়গাতেই রয়ে গিয়েছে। এবং মজার বিষয় হলো যে পার্লামেন্টে বিরোধী দল যত না বেশি ব্লেম গেম করছে, তার চেয়ে অনেক কম সময় তারা দিচ্ছে কিন্তু এই আলাপটাতে। সেখানে তাদের কোনো প্রোগ্রাম নাই, অল্টারনেটিভ কোনো প্রোগ্রাম নাই, যে এই প্রোগ্রামটা দিয়ে তারা বলতে পারবে বা ক্লেম করতে পারবে যে এটার মধ্য দিয়ে অর্থনৈতিক বৈষম্যটার অবসান ঘটবে। সেই জায়গাটা কিন্তু রোডম্যাপ তারা দিতে পারছে না, বরং এক ধরনের
জুলাইয়ের ক্রেডিট, যে আমি ছিলাম মেইন, এই ধরনের একটা বডি ল্যাঙ্গুয়েজ বা পলিটিক্যাল ন্যারেটিভ আমরা দেখতে পাই। ফলে জুলাইয়ের কৃতিত্ব কার, এই নিয়ে যে টানা হেঁচড়ায় পড়ে জুলাইয়ের আত্মদান কিন্তু হারিয়ে গিয়েছে। যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রটি কোনো দল করে না, যে একটা তরুণদের স্বপ্ন নিয়ে, একটা কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে এই জুলাই আন্দোলনে এসেছিল, যে ভেবেছিল যে এখন থেকে দলীয় কোটা থাকবে না, মেধাভিত্তি হবে প্রধান, তার স্বপ্ন কিন্তু হারিয়ে গিয়েছে। ফলে আজকে সংকীর্ণ দলীয় টানা হেঁচড়ায় জুলাই আজকে কিন্তু একটা অলীক স্বপ্নেই পরিণত হয়েছে। সেই জায়গা থেকে যদি কেউ বলে যে, সেই তরুণ যদি বলে, যে তরুণ আন্দোলনে ছিল, সে যদি বলে যে জুলাই আমার জন্য প্রতারণা, তাকে তো আমি দোষ দিতে পারবো না। না, সেই প্রশ্ন যখন তারা তোলে, টিআইবি যখন রিপোর্ট দেয়, সেই রিপোর্টে যে এই যাবৎকালের সবচাইতে বেশি দেখা যায় যে এই 2 বছরে নাকি সবচাইতে বেশি দুর্নীতি, মানে দুর্নীতির যেই আপনার সূচক, তাই দেখা যায় যে তার পার্সেন্টেজ নাকি 12% আরও বেশি ছিল এবার। মানে এই ঘুষ নেয়া, ঘুষ লেনদেন সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে। তো এই জায়গায় সেটা তো একটা, এই যারা প্রতারণার কথা তোলে তাদেরকে আপনি কিভাবে তারা ভুল বলবে? না, আমি ভুল বলছি না, এটা ফ্রাস্ট্রেশন। এটা যারা আন্দোলনে ছিলেন, যারা আন্দোলনের প্রতি ইমানদার ছিলেন এবং আন্দোলনের প্রতি যাদের আশাবাদ ছিল, তাদের হতাশার জায়গা থেকে সেই কথাটা তারা বলে। এবং সেখানে কথাটা তো শুরু করতে হবে গোড়া থেকে, যে ইন্টারিম যার কাছে এই জুলাই আমানত হিসাবে ছিল, সেই ইন্টারিমের দুর্নীতির শতপত্র তো এখনো কেউ দাবিটা তোলে নাই। আজকে সরকারি দল, বিরোধী দল থেকে কিন্তু সংসদে এবং এই যে তাদের আমলনামা এবং সে আমলে যারা উপদেষ্টা ছিল তাদের যে কুকীর্তির যে আমলনামা এবং সেটার যে কন্টিনিউয়েশন এবং দুর্নীতি যে একটা আলাদা ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়িয়ে গেল, সেই ইন্ডাস্ট্রিকে তো কেউ টাচ করছে না। আচ্ছা, পরিষ্কার। আমরা অন্য আরেকটা প্রসঙ্গে যাব, তার আগে যদি জনাব আব্দুল মান্নান আপনি কিছু যুক্ত করতে চান? না, এটা মানে আমি যেটা বলতে চাই, মানে বাংলাদেশে আজকে আমাদের রাশেদ ভাই একটা নতুন উইন্ডো খুলে দিলেন, যে মানে জুলাই আন্দোলনে ভারতের এক ধরনের বন্দি দশায় থেকে উনি তো আসতে না, আপনি তথ্যই জানেন না। হ্যাঁ, আমি আমাকে তথ্য জানেন না, আপনার দলের কাছ থেকে শুনেন না, এটা দুঃখজনক। তাকে এই জুলাই আন্দোলনের বড় সমন্বয়ক এবং করে যিনি বাংলাদেশে আসতে দেরি করেছেন, দ্বিতীয় বাংলাদেশে এসে নিজে গুম হওয়ার পরে যখন মিডিয়ার চাপে, জনগণের চাপে এসে তারপরে গুম কমিশনে যে রিপোর্ট করেছেন, একান্ত বাধ্য হয়ে নিজের মামলাটা নিয়ে নড়াচড়া হোক, এটাও যিনি চান না। কাজেই তার বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য না। আপনাদের শিবিরে যারা গুম হয়েছে কয়জন? আমরা সর্বাধিক মামলা করেছি গুম কমিশনে, আমাদের সংখ্যা 750-র বেশি। আপনারা তো এখন বিচারই চান না। কে বিচার চায় না? আপনি দেখি তো না। শোনেন, আপনারা এখন বিএনপির বিচার চান, আওয়ামী লীগের কোনো বিচার চান না, রেকর্ডেড। নব্য বিএনপি, কাজে একটু বেশি বলবেন। আপনাদের জামাতের আমির কিন্তু জাসদ ছাত্রলীগের নেতা ছিল। হ্যাঁ ছিল, সে জামাতে যোগদান করে নাই, তো রাশেদ খান বিএনপিতে যোগদান করলে অপরাধী? আপনারা ধানের শীষে ইলেকশন করেন নাই? আরে ভাই, আপনি নতুন আসছেন, আপনি তো একটু বেশি বলবেন, গরু গোশত বেশি খাবেন, নতুন হইলে তো এটা খাই, তাই তো? আপনাদের কিসের দোষ? স্বাভাবিক, আমরা গরু গোশত আগে থেকেই খাই, আমরা খাই না। এখন দেখেন, আমি আপনাকে যেটা বলে দিয়েছি যে আপনারা কিভাবে জুলাইকে শুনুন। সালাউদ্দিন সাহেব যখন সংসদে দাঁড়িয়ে বলে আমরা তো শুধু নির্বাচনটা যাতে হয়ে যায় এই জন্য সব মেনে নিয়েছি, গণভোট থেকে শুরু করে সব, আমরা তো এটা বক্তব্য স্পষ্ট করেছেন। না, স্পষ্ট করেছেন, উনি সংসদে বলেছেন না, উনি এই যে বাজেট অধিবেশনে ওনার বক্তব্য নিয়ে আপনারা যে বিভ্রান্তি ছড়াচ্ছিলেন, উনি বক্তব্য স্পষ্ট করেছেন না। শুনেন, আমাকে বলতে দেন, আপনি আপনার সময় বলেন। আপনি তো বলছেন, আমার সময় আপনি বলেছিলেন আমরা জুলাইকে ধারণ করি, একমাত্র আমরা তা দাবি করি না। আপনারা জুলাইকে ধারণ করলে কেন জামাতের আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলো? জুলাইকে যদি ধারণ করেন, শুনেন, আওয়ামী লীগকে কোথায় কত টাকা দিয়ে পার করেছেন এসব হিস্ট্রি আমাদের কাছে আছে। আপনারা তো আওয়ামী লীগের টাকা নিয়ে ইলেকশন করেছেন, কত টাকা নিয়ে কারা পার করেছে এগুলো আছে। আপনার আওয়ামী লীগের ব্যবসায়িক টাকায় আপনার জামাতের এমপি ইলেকশন করেছে আমার আসনে। এবার শুনেন, 133 ঝিনাইদের 4টা আসনে আওয়ামী লীগের ব্যবসায়ী জামাতের 4 জন এমপিকে ইনভেস্টমেন্ট করেছে, ইলেকশনের সময় ফান্ড দিয়েছে। আপনারা কত লোকের কাছ থেকে নিছেন, চাঁদাবাজি করেছেন, 7,500 মানুষকে নিজ দলেই খালি কি করেছেন, মানে সাসপেন্ড করতে বাধ্য হয়েছেন। এরপরও চোরের মার বড় গলা, আপনাদের এমপি নিয়ে প্রতিদিন কোনো না কোনো এমপি নিয়ে একটা নিউজ হচ্ছে। বড় গলা মাদ্রাসা শিক্ষার্থী সাইকেল, এটা করেন না। আমার নিজের এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী সাইকেল দিয়ে দিচ্ছে তার আপন নাতিকে। জুলাই শহীদের মাকে এমপি বানিয়েছে, আপনারা কাকে কি করেছেন?
তো জুলাই বলেন। শহীদের আপনাদের তো কেউ সরাসরি না, প্রত্যক্ষ না। অংশগ্রহণ করে কেন? নাই। কেউ আপনাদের অংশগ্রহণ একজন করে নারী নাই? নেত্রীকে দেখান কে তো যে বলেছে জুলাই অংশ নিয়েছে অংশগ্রহণ সরাসরি করে নাই? দেখান আমাদের একজনকে। শত শত হাজার আপনাদের হাজার নাই তো, অংশগ্রহণ করছে। নাই তো এইজন্য একজন আমরা জুলাইয়ের আপনাদের মতন শহীদের ফেরি করে মাকে বেড়াই আপনারা না তো। সম্মানিত করেছেন, ধন্যবাদ জানাই। হ্যাঁ, ধন্যবাদ। আর বিএনপি আপনি- যারা নারী আপনি সংরক্ষিত এটা নারী বলেন আসনে কেন? এমপি হয়েছে আপনি- তারা প্রত্যেকে রাজপথে ছিল। আমরা- আপনাদের যারা এমপি হয়েছে কেউ রাজপথে ছিল? দেখাতে পারবেন একজনকে, প্রমাণ দেখাতে কে পারবেন? রাজপথে ছিল? কে আপনি ছিল? এখন আপনাদের- দেখেন আমার আপনাদের কাছ জামাতের থেকে। কোন নারী এমপি ছিল? আপনি দেখান। আমার কাছ থেকে দেখেন। না, না, দেখান, আপনি প্রমাণ কোথায় এই দেখান। সমস্ত আজেবাজে কথা না, না, বলেন? কয়জন ছিল? মিস্টার রাশেদ, না, না, কয়জন? আপনি আপনি এটা আসলে প্রশ্ন মানে তুললেন। আপনি আসলে কোনো ইয়েই নাই আপনার। রাজনীতি করাই উচিত না। এখন তাই, বাদ দিয়ে দেবো? শিশুকালে রাজনীতি করতেছেন তো আচ্ছা। একটু চুলটা পাকান রাজনীতি- রাজনীতি করে। হ্যাঁ, চুল কিন্তু এই অনেকগুলো পেকে গেছে, দেখতে পারেন আপনি, ভাই। নিজেকে ওই ইয়ের তালে রাখবেন শোনেন, না। রাশেদ খান 2018 সালের কোটা নিজে সংস্কার ভাইরাল আন্দোলনের হওয়ার জন্য নেতৃত্ব দিয়েছিল বলে হ্যাঁ, আজকে এখানে কথা বলতে পারতেছেন। পরবর্তীতে তো না, এই পরবর্তীতে কি বাংলাদেশে তো করেছেন? সবার আগে শেখ হাসিনাকে পরবর্তীতে কি এটা করেছেন? কিতার বাপের রাষ্ট্র শোনেন, রাশেদ খানই তো বলেছে। 133 শেখ হাসিনার কটূক্তি করার মামলা তো আমি জেল খেটেছি, আপনি তো খাটেন না। 100 কে আপনি জেল খেটেছেন? খাটেন? আপনি আপনি জেল কয়বার খেটেছেন? জেলে গিয়েছেন? শেখ হাসিনাকে কটূক্তি রাখেন করে মিয়া। জেল খেটেছেন আপনি? আপনি কয়টা জেল খেটেছেন? কয়বার আমি জেল খাটি ক্রস নাই। ফায়ারের মুখোমুখি এদেশে হয়েছেন? রাখেন গণঅভ্যুত্থানের যে আপনি। প্রেক্ষাপট কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব 133 আপনি দিয়েছেন, আমি দিয়েছি। আপনাকে জবাব দিতে হবে। 133টা অধ্যাদেশের ভিতরে 97টা না, পাস আপনি আমাকে করলেন। যে বললেন যে আমি বাকি শিশু রাজনীতিতে, বাকি তাহলে আমি যে 36টাকে আপনাদের আমি যে ভাষণ, হাসিনাকে কটূক্তি করার মামলায় জেল খাটলাম, আপনাদের ভাষণ কোটা আন্দোলনের একটা বিশাল আন্দোলনের নেতৃত্ব দিলাম। আপনি কোন নিয়ে আন্দোলনের তো নেতৃত্ব নিজেরাই দিয়েছেন? সেই কুটাকে বিক্রি তাহলে করে আপনি দিলেন। কোটাকে বিক্রি আজকে করে কেন দিলাম, কোথায় PSC? বিক্রি করছি? শোনেন, আজকে বলেন কোথায় বিক্রি PSC করছি? সংস্কার চান আপনি এখানে বসে। না, না, আপনি এইটা শেষ করি, এই আলোচনা শেষ করি, পরে ওইখানে যান। PSC, আপনি যে NBR আমাকে এবং রাজনীতি বিচার করার শিশু বিভাগের বললেন? সংস্কার চান, বলেন। আমি যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি ওটা প্রতারণা সে- করেছেন। কি প্রতারণা ওটা করছি বলেন? দেখাইছেন একটা। কারণ দেখাইছি। হচ্ছে তাই যদি হতো আপনি এখন দেখাইছি। চান। আমি কি বলছি দেখাইছি বলেন? কি কোটা দেখাইছি? কোটা কি প্রতারণা করেছি? কোটা সংস্কার আন্দোলন কি প্রতারণার আন্দোলন ছিল? তাহলে তো কোটা 24-এর সংস্কার আন্দোলন আন্দোলন- আসলে হচ্ছে শোনেন, প্রতারণা। উনি আরে যেভাবে কোটা কথা সংস্কার বলছেন, আন্দোলনটা না হলে কি This is not 24-এর the আন্দোলন language. হয়? আপনি আমি এইভাবে বলছেন তো আপনি ভাই, আলোচনা এটা? চলতে পারে না। উনার আচ্ছা। আমি কি ব্যক্তিগত আপনাকে কোনো অবস্থানকে বাজে ভাবে বলছি। বলেছি? আপনি শোনেন, মন্তব্য বিএনপি বললেন, আপনি শিশু বললেন। আচ্ছা, আপনি বলেন শোনেন, কোটা আন্দোলন প্রতারণা করেছি। আপনি বিচার দেড় বিভাগের মিনিট, আচ্ছা। স্বাধীনতা চান? আপনি যে কোটা সংস্কার আন্দোলনের যে স্পিরিট, পিএসসির স্বাধীনতা চান? চান না কেন? কোথায় লজ্জা আপনার? কোথায় চাই না কেন ভাই? পিএসসি আপনি স্বাধীনতা কোথায় চান দেখলেন না? আমি বলি নাই যে আমি এনবিআর চাই এর না? স্বাধীনতা চান না? কোথায় চাই কেন নাই? চায় নাই? কেন তালি এই যে 36টা অধ্যাদেশ পাশ হলো না, এটা চান আজকে টকশোতে বলেন? আপনার সাহস থাকলে শোনেন, বলেন। হ্যাঁ, তাহলে আমাকে আপনি বলতে দেন। জনগণের সামনে ওপেন আমাকে করেন বলতে দেন, আমি যে বলছি। আমি বিএনপি করলো, আমি এই বৈষম্যের অধ্যাদেশ অবস্থান নিয়ে- চাই, এটার পক্ষে আমি। শোনেন, অধ্যাদেশগুলো অধ্যাদেশ আইনে নিয়ে তো পরিণত হওয়ার বিভিন্ন- ব্যাপারে তো আইনি ব্যাপার আছে, তাই না? হ্যাঁ। আপনি অধ্যাদেশ জারি হলেই যে সেটা পাশ করতে হবে এমন কোনো বিধান কিন্তু নাই। অধ্যাদেশ পার্লামেন্টের ভাই, আলোচনা একটা- সাপেক্ষ। যেটা গণভোট, এই গণভোটের এবং এই গণভোটের ব্যাপারেও বিএনপি গণভোটের রায়কে বিএনপি গণভোটের সাথেই প্রতারণা করেছে। এটাই তো বিএনপি সবচেয়ে বড় গণভোটটা আমাদের সংবিধানের সাথে সম্পর্কিত। আপনাকে লিগ্যাল পয়েন্টে থাকতে হবে। লিগ্যাল পয়েন্টেই গণভোট আপনি হয়েছে। সংবিধান মানবেন কি মানবেন না সেটা আগে ফয়সালা করতে হবে। যদি বিদ্যমান সংবিধান মানেন তাহলে গণভোট নিয়ে যদি কথা আছে। সংবিধান আর যদি মানেন, সংবিধান আপনি শোনেন, ছুঁড়ে ফেলে দেন তাহলে অন্য আলাপ। আপনি ওই জায়গায় ফয়সালা করেন হ্যাঁ, আগে। ওই আলাপ করলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকে, এগুলো না, বলে তাহলে লাভ কি নাই। আপনি কেন পার্লামেন্টে আপনি গেলেন? সংবিধান কেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চপ্পুকে মেনে নিলেন? আমরা মানি নাই, ওনারা মানছে। আপনারা মেনেছেন, আমরা মানি আপনারা নাই, তো আমরা অন্দরে এখনো ছিলেন মানি না। তার। আমরা এখনো আপনারা তার চুপ্পুকে আন্ডারে কেন প্রেসিডেন্ট শপথ নিলেন? মানি না। আমরা না, এখনো চুপ্পুকে আপনারা প্রেসিডেন্ট এখনো মানি না। চুপ্পুকে প্রেসিডেন্ট মানেন না, তাহলে আপনারা কি কর্মসূচি দিয়েছেন? হ্যাঁ, আপনারা তো সংসদে বারবার ঠিকই এটা আছেন। কি চেয়েছি। আপনারা- শুনেন, আমরা বাংলাদেশের মানুষের যে দীর্ঘ বঞ্চনার পরে যে নতুন স্বাধীনতা তৈরি হয়েছে, এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সেই জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করছি। তার অর্থ এই না যে ওনারা যেভাবে ইচ্ছা সেভাবে এটা করে যাবেন আর আমরা চুপ করব। আমরা প্রতিটা জায়গায় কিন্তু এখানে আমাদের অবস্থান তুলে সেই ধরেছি। দায়িত্বের কথা যদি তোলেন আর স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে যে হ্যাঁ আমরা সবকিছু মেনে নিয়েছি এই জন্য যে একটা সুষ্ঠু ভোট হোক, সেটার মধ্যে পার্থক্য কথা তো হ্যাঁ, একই দাঁড়াচ্ছে। না, সেটার ভিতরে পার্থক্য আছে। একটা হচ্ছে আপনি তাকে রাখবেন, আপনার কারণে তাকে সরানো যাচ্ছে না, তাকে বিএনপির কারণে সরানো যায় নাই। কে চায় নাই চুপ্পুর অপসারণ? সবাই চেয়েছে বাংলাদেশে, শুধু বিএনপি চায় নাই। এই কারণে যে চুপ্পুর অপসারণ হয় নাই। কাজেই আমি মনে করি যে জুলাইয়ের এই সময় এসে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আপনি কি করছেন, আমরা কি করছি, আসেন রাজনৈতিক দলগুলো সেই হিসাব করি আমরা কতটুকু এটাকে ধারণ করতেছি এবং আমাদের বাস্তব জীবনে করতেছি। দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম, বৈষম্য, এটা নিয়ে কথা বলেন আপনারা। মানে আন্দাজে একটা নতুন মানে উইন্ডো খুলে দিবেন, এটা তো হতে পারে না। জি জি আপনি এই বিষয়ে বলতে চান? আমি অন্য আরেকটা প্রসঙ্গে যেতে চাই। আচ্ছা, আপনি প্রশ্নটা করেন, আমি এটার ভাইয়ের উত্তর আপনি দিয়ে সেই প্রশ্নেও এখানে উত্তর নিয়ে যাবেন, তাই তো? আচ্ছা। আচ্ছা, আপনি বলেন, এই সাথেই যুক্ত করেই বলেন, আপনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সংসদে জামায়াতকে আবারও ওই যে ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। এখন
জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন যে অতীতে 20-22 বছর ধরে যে একসাথে তারা জোট করে 91 সালে সরকার গঠনের সময় মানে বিভিন্ন সময়ের কথা তিনি তুলে ধরে বলেছেন যে এই সময় এই প্রশ্নটা আপনার কেন মাথায় ছিল না? আচ্ছা, প্রথমত দেখেন, বিএনপির সংগ্রামী মহাসচিব তিনি যথার্থই বলেছেন যে জামাতের উচিত, জামাত যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের প্রধান বিরোধী দল, সুতরাং এই জায়গাটা তো বিশাল একটি জায়গা। বিদেশিরা, দেশের জনগণ মনে করে যে এইবার প্রধান বিরোধী দল আগামীতে হয়তো আগামীতে হয়তো তারা ক্ষমতায় যাবে। এখন যে দল আগামীতে মনে করে জামাত আগামী বছর ক্ষমতায় যাবে, সেটা একটা, আমি বলি সেটা একটা সম্ভাবনা থাকে। মানে বাংলাদেশের যে আপনার পলিটিক্যাল বাস্তবতা, সেটা হলো যারা অপোজিশনে থাকে তারা একটা সময় না একটা সময় ক্ষমতায় যায়। তো জামাত যদি 71-এর দায় নিয়ে এদেশের ক্ষমতায় যায়, সেক্ষেত্রে কি জামাত যে আসলে অখণ্ড পাকিস্তান গঠন করবে না বা বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিবে না, তা নিশ্চয়তা কি? দেখেন, এনসিপির সাথে তো এখন জামাতের খুব ভালো বন্দোবস্ত হয়েছে, তাই না? এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল যে জামাত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী শক্তি। তার মানে কি, এনসিপি তাদের সাথে থাকলেও তারা বিশ্বাস করে না যে এই দেশে জামাত ক্ষমতায় গেলে জামাত আসলে স্বাধীনতা ধরে রাখতে পারবে, জামাত সার্বভৌমত্ব ধরে রাখতে পারবে। এবং তারা এখন বলছে যে আমরা সংস্কারের জোট, অথচ নাহিদ ইসলাম নিজেই বলেছিল জামাত সংস্কারের নামে, পিআরের নামে প্রতারণা করছে। তার মানে কি? তার মানে এই যে 11 দলীয় জোট জামাতের নেতৃত্বে সংস্কারের নামে মূলত জনগণের সাথে প্রতারণা করছে, তাই না? আর বিএনপির মহাসচিব যে কথা বলেছেন, দেখেন, যে সময় বিএনপির সাথে জামাত ইসলাম ছিল, ওই সময় তো জামাত 18 সালে ধানের শীষ প্রতীকে ইলেকশন করেছে, কোনো সমস্যা হয়নি। জামাতের বর্তমান যিনি আমির, এক সময়কার জাসদ ছাত্রলীগের নেতা, তিনি ধানের শীষে ইলেকশন করেছেন। এখন যিনি সেক্রেটারি জেনারেল তিনি করেছেন। আর রাশেদ খান বিএনপিতে যোগ দিলেই অপরাধী হয়ে গেছে। জামায়াতের আমির কি ধানের শীষে নির্বাচন করেছেন? হ্যাঁ, 18 সালে করেছে, তো ধানের শীষে ইলেকশন করেছে। এটা তো আপনিও দেখছি জানেন না। 18 সালে ইলেকশন করেছে। আচ্ছা দেখেন, যে সময় বিএনপির সাথে ছিল ওই সময় জামাতের বক্তব্য, আর গণঅভ্যুত্থানের পরে দেখেন সবার আগে জামাতের আমির বলেছে নব্য ফ্যাসিস্ট, এক স্বৈরাচারকে হটিয়ে আর এক স্বৈরাচারকে আমরা ক্ষমতা আনবো না। বিএনপির বিরুদ্ধে এইভাবে লাগাতার বক্তব্য দিয়েছে না? অর্থাৎ বিএনপির সাথে থাকা জামাত ইসলাম যে সময় একসাথে জোট করেছিল, ওই জামাত ইসলাম আর বর্তমানে জামাত ইসলাম এক নয়। ঠিক একইভাবে বিএনপির সাথে যে সময় জামাত ইসলাম ছিল, সেই জামাত ইসলাম আর 71-এর জামাত ইসলাম এক না। সেই সময় জামাত সেই 71-এর কাছে, 71-এর সেই বিরোধিতার ভূমিকায়, দেশ বিরোধীর ভূমিকায় আবার চলে গেছে। এখন প্রতিনিয়ত 3 দিনে ফেলিয়ে দিবে, তারা 16 দিনে ফেলিয়ে দিবে। আমি নাকি রাজনৈতিকভাবে শিশু, আমার রাজনীতি করা উচিত না, ভাই বললেন। অথচ জামাত ইসলাম এত বিপ্লবী দল, এত বড় বড় বিপ্লবী, একজন বিপ্লবী গিয়ে ওই যে জামাতের কার্যালয়ে যে তালা ঝুলছিল বছরের পর বছর, ওইটাকে খুলতে যায়নি। এখন আবার সেক্রেটারি জেনারেল বলছে যে আমরা যে বিএনপির সাথে ছিলাম এই জন্য বিএনপির উচিত ক্ষমা চাওয়া। দেখেন, এই বাংলাদেশে তো জামাত ইসলাম রাজনীতি করতেই পারতো না যদি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাত ইসলামকে সুযোগ দিত। এই বাংলাদেশে তো জামাত ইসলাম এই যে বাংলাদেশে বিরোধী দল হয়েছে, এটা তো বিএনপির কৃপায়। যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামাতকে সুযোগ না দিত, তাহলে কি জামাত আজকের বাংলাদেশে তার কোনো রাজনৈতিক অস্তিত্ব থাকতো? বিএনপির প্রতি জামাতের কৃতজ্ঞতা প্রদর্শন করা উচিত। কিন্তু জামাতের রাজনীতি তো মুনাফিকের রাজনীতি, সুতরাং মুনাফিকি তো করবেই। বিএনপির খেয়ে, বিএনপির পরে, বিএনপির প্রতীকে ইলেকশন করে আজকে বিএনপি হয়ে গেছে স্বৈরাচার, বিএনপি হয়ে গেছে ফ্যাসিস্ট। আর যারা 86 নির্বাচনে সেই আরশাদের অধীনে গেল, তারা এখন দেশপ্রেমিক। যারা ফখরুদ্দিন, মঈনুদ্দিনের সাথে হাত মিলিয়ে দুই পরিবারের রাজনীতি যারা ধ্বংস করতে চাইলো, নিষিদ্ধ করতে চাইলো, তারা হয়ে গেছে দেশপ্রেমিক। যারা বাংলাদেশে এই দেশের স্বাধীনতা চায়নি, এই দেশের সার্বভৌমত্ব চায়নি, তারা আজকে হয়ে গেছে দেশপ্রেমিক। আর রাশেদ খান হয়ে গেছে নব্য বিএনপি, না, রাশেদ খান হয়ে গেছে ফ্যাসিস্টের দোসর। দেখেন ভাই, আরো যে কথা বললেন গণভোট নিয়ে বিএনপি কোনো প্রতারণা করে নাই, বরং মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করে জামাত ইসলাম এবং এনসিপি গণভোট নিয়ে প্রতারণা করছে। ঐক্যমত কমিশনে আমিও ছিলাম, সেখানে কি আলোচনা হয়েছে আমি জানি। সেখানে যতগুলো অধ্যাদেশ দেখেন যেগুলো পাশ হয়েছে আর যেগুলো বিএনপি বলছে আমরা পর্যালোচনা করব, এগুলো নিয়ে বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিল। নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে যে সময় আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলাম, সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে কিন্তু অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল। কিন্তু যে সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হলো, সেই সময় নোট অফ ডিসেন্ট জামাত এবং এনসিপির চাপে ডক্টর মোহাম্মদ ইউনূস হাইজ্যাক করে ফেললো। তাহলে প্রতারণা কে করলো? ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত এবং এনসিপি কে সাথে নিয়ে। এরপরে দেখেন 4টা প্রশ্ন, একটা উত্তর।
মানে আপনাকে এমন ভাবে বন্দী করে রাখা হয়েছে যে আপনি এখানে স্বাক্ষর না করলে ওই বন্দিশালা থেকে বের হতে পারবেন না, তাই না? এটা কি প্রতারণা? আপনি নির্বাচন দিতে চাননি, এবং এর প্রমাণ হলো আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজে সে বলেছে যে ডিপ স্টেট আমাদেরকে বলেছিল যে আমরা যাতে শেখ হাসিনার যতদিন মেয়াদ এতদিন আমরা ক্ষমতায় থাকি। সার্জিস আলম কি বলেছিল? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরে গিয়ে কি বলেছিল? বাংলাদেশে একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না। পল্টন না তো ভাই। শেষ করি। না, আপনি তো বললেন আমি রাজনৈতিকভাবে শিশু, শোনা যাচ্ছে। একটু পল্টনের বক্তব্য একটু না, শোনেন না। সে যে রাজনৈতিকভাবে ম্যাচিউর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না, আমি তো রাজনৈতিকভাবে শিশু, একটু শিশুর ঠিক আছে। বক্তব্য শোনেন। না, না, ঠিক আপনি তো আছে। অনেক ম্যাচিউর, একটু ধৈর্য ধরে প্লিজ শোনেন। আপনি তো ফ্লোটা নষ্ট করে দিলেন। তো যাই হোক, আচ্ছা। আমি যে কথা বলছিলাম, দেখেন এরকম আমরা দেখেছি জামাত ইসলাম জাতির সাথে কি মুনাফিকি করেছে। আরেকটু যদি বলি, দেখেন জামাত ইসলাম কি আসলে কোনো বাংলাদেশের দল? এখনো পর্যন্ত জামাত ইসলাম বলেছে যে এটা কোনো বাংলাদেশের দল? জামাত ইসলামের উৎপত্তি কোথায়? লাহোরে, পাকিস্তানে। এবং বাংলাদেশে 2008 সাল পর্যন্ত আমরা দেখেছি জামাত ইসলাম বাংলাদেশ। তার মানে কি? ওই পাকিস্তানের একটি শাখা ছিল জামাত ইসলাম। জামাত ইসলামের আরেকটি শাখা এখনো পর্যন্ত ভারতে রয়েছে, জামাত ইসলাম হিন্দ। এখন এই জামাত ইসলাম হিন্দ কিন্তু ওইখানে রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করতে পারে না। তারা 2021 সালে নতুন একটি দল গঠন করেছে, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। দেখেন ভারতের মুসলিম জনগোষ্ঠী এত নিপীড়িত, নির্যাতিত, কিন্তু এই জামাত ইসলাম হিন্দ এটাকে গ্রহণ করে নাই, যে কারণে তারা আরেকটি শাখা খুলেছে। সেই শাখার নাম হলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। এখন জামাত ইসলাম যেহেতু একটা আন্তর্জাতিক সংগঠন, তাই না? এবং জামাত ইসলামের যে রাজনৈতিক কার্যক্রম দেখেন সেটা দাতব্য প্রতিষ্ঠানের মতন। সুতরাং আমি জামাত ইসলামকে বলবো, যেহেতু এটা পাকিস্তানের একটা সংগঠন, আপনাদের অনেক জনশক্তি রয়েছে বাংলাদেশে, আপনারা জামাত ইসলাম এই 71-এর দায় নিয়ে কেন করবেন? নতুন একটা দল গঠন করেন, তাই না? এবং এখনো পর্যন্ত আপনারা ক্লিয়ার করেননি আপনারা শরিয়া আইন চান নাকি চাননি। এইটা বলে শেষ করবো। বিদেশিদের, এটা বলে শেষ, এই লাইনটা বলে শেষ। বিদেশিদের সাথে বৈঠক করে আপনারা বলেছেন যে আমরা শরিয়া আইন চাই না, অথচ আপনারা জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রতিনিয়ত বলছেন কোরআনের আইন চান, শরিয়া আইন চান। 11 দলীয় জোট গঠন করেছেন। এই 11 দলীয় জোট যদি ভবিষ্যতে ক্ষমতায় যায় তাহলে কি শরিয়া আইন বাস্তবায়ন করবে নাকি মুনাফিকি আইন বাস্তবায়ন করবে? সেটা তো আপনাকে ক্লিয়ার করতে হবে। এই যে জামাত ইসলামের একের পর এক মুনাফিকি, শরিয়া আইন নিয়ে, ইসলাম নিয়ে, এগুলোর কোনো বক্তব্য জামাত ইসলামের আছে? ভাই একটু বক্তব্য দিয়ে যাক। সে যেহেতু রাজনৈতিকভাবে ম্যাচিউর, আমি তো শিশুর সুলভ বক্তব্য দিলাম, হয়তো শুনতে ভালো লাগে না। আপনার যে প্রস্তাব সেটাও নিশ্চয়ই জামাত ইসলামী তার বক্তব্যে বলবেন। তারিক ভাই, আপনি কিছু যুক্ত করতে চান? আমি যদি যুক্ত করতে চাই সেটি হলো যে আমাদের দেশের রাজনীতিতে শহীদের লাশ নিয়ে কারাকারি বলে একটি কথা আছে। যখন আমরা দেখতাম বিভিন্ন গণ আন্দোলনে কেউ শহীদ হতো, বিভিন্ন দল এসে ক্লেম করতো এটা আমার দলের শহীদ। তো আজকে মানুষ, সাধারণ মানুষ কিন্তু টায়ার্ড। মানুষ আন্দোলন দেখেছে, অভ্যুত্থান দেখেছে, নেতা বদলেছে, অবস্থা বদলেছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এবং আপনি যদি আদালতে যান, সেই একই ব্যবস্থা, একই সিস্টেম। এবং আপনি যদি আমাদের দ্রব্যমূল্যের বাজারে যান, মানুষের জীবনে নাভিশ্বাস। আপনি যদি ট্যাক্সের জায়গায় যান, মানুষ ট্যাক্স দিতে দিতে ক্লান্ত, কিন্তু ট্যাক্সের কি বেনিফিট মানুষ সেটি জানে না। আজকে পার্লামেন্ট যেটি প্রতিষ্ঠিত হয়েছে বহুদিন পর জনগণের ভোটে, এবং মানুষ উৎসাহের সাথে ভোট দিয়েছে, আমরা আশা করেছিলাম যে এই পার্লামেন্টে দুটি দলই একটা জনবান্ধব জায়গায় যাবে এবং একটা গঠনমূলক, একটা ভবিষ্যতের মুখে যে সমৃদ্ধির যে বাংলাদেশ, সেই আলাপটা হবে। কিন্তু আমরা দেখি শহীদের লাশ নিয়ে যেমন কারাকারি হয়, জুলাইয়ের ইমামতি কে করবে, ইমামকে, এই কারাকারিতে জনগণ কিন্তু ক্লান্ত। আজকে এই জায়গায় আমার মনে হয় যে মানুষ ধীরে ধীরে পলিটিক্সের প্রতি কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে, যে পলিটিক্স এখন একটা ঘৃণিত বিষয়ে পরিণত হয়ে যাচ্ছে শুধুমাত্র তথাকথিত কিছু নেতাদের দায়িত্বহীন আচরণের কারণে। আজকে আমি মনে করি আমরা যারা এই টক শোতে এই সমস্ত আলোচনায় বসি, আমরা আসলে কি করতে চাই? আমাদের মনে হয় যে মানুষের কাছে সত্যিকারের ইমানদার বার্তাটা দেওয়া উচিত, যে আসলে দেশটা এখন আছে কোথায়। দেশ আছে কোথায় এটা জানতে হলে আমাদেরকে যেতে হবে দেশের অর্থনীতির কাছে। আপনি দেখেন অর্থনীতি নিয়ে কোনো আলাপ নাই, এবং অর্থনীতি হলো রাজনীতির ঘনীভূত প্রকাশ। আচ্ছা, রাজনীতি কতটা সঠিক এটা নির্ধারণ করে ওই দেশের ইকোনমিক্স। আপনি যদি আজকে সিঙ্গাপুরে যান, সিঙ্গাপুরের ইকোনমিক্স বলে দেবে যে তার দেশের রাজনীতিটা কোন জায়গায় আছে। আপনি যদি মালয়েশিয়াতে যান, মালয়েশিয়ার ইকোনমিক্স বলে দেবে যে তার রাজনীতি কোথায় আছে। জনাব তারেক রহমান চীন দেশে গিয়েছেন, আমি বেজিং চীনা সরকারের আমন্ত্রণে বহুবার চীনে গিয়েছি, এবং চীন যতবারই আমি দেখি আমার কাছে বারবার তাদের অর্থনৈতিক সাফল্যকে অবাক বিস্ময় মনে হয়। আমরা তো সেই জায়গাটাকে ধরছি না, সেই শিক্ষাটা নিচ্ছি না। আমরা সেই ওই প্রাগৈতিহাসিক যুগের নোংরা রাজনৈতিক বিতর্কের মধ্যে
তথাকথিত গায়ের জোরে শ্রেষ্ঠত্ব হাসিলের প্রতিযোগিতায় নিয়োজিত আছি। আমার মনে হয় রাজনীতির এই অপসংস্কৃতির অবসান হওয়া দরকার। আচ্ছা, পরিষ্কার। জনাব আব্দুল মান্নান, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন, আপনি নিশ্চয়ই উত্তর দিবেন রাশেদ খান সাহেবের যে বক্তব্য তার। আপনি এর সাথে যুক্ত করবেন, তিনি একটা পয়েন্ট তুলেছেন। তিনি বলেছেন যে জামায়াতের একজন নেতা তার এলাকার ঝিনাইদহের সেখানে মাদ্রাসার দরিদ্র বাচ্চাদের জন্য বরাদ্দকৃত সাইকেল, সেটা জামায়াতের নেতার নিজের নাতির নামে সেই সাইকেলটা তিনি বরাদ্দ দিয়ে দিলেন। তা এই জায়গাগুলো আপনারা মানে দল হিসেবে কি আপনারা তাকে ওই কি যেন বলে এরকম একটু মুচলেকা তো না, আরেকটা শব্দ আছে, যে তাকে এটা সতর্ক করে আপনারা ছেড়ে দিয়েছেন নাকি এর আপনারা কোনো ব্যবস্থা দেখেন, আমি মানে এই যে তালকে তিল করা, এটা একটা বড় ধরনের প্রবলেম। সেটা হচ্ছে যে গরিব মানুষ, ইসলামের ইতিহাসে এটা আছে। হিমসের গভর্নর ছিলেন তিনি, তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিল, কিন্তু অভিযোগ মানে শুনানিতে যে উমর ইবনুল খাত্তাব যে যখন শুনানি করলেন, দেখা গেল যে তিনিই হচ্ছেন সবচেয়ে ওই রাষ্ট্রের গরিব মানুষ, রাষ্ট্রের ভিতরে সবচেয়ে দরিদ্র। কোনো জায়গায় কোনো এমপির কোনো আত্মীয় বা আপনজন যদি সেটা পাওয়ার হকদার হয়, সেটা তাকে দেওয়া অপরাধ না। বাংলাদেশে এরকম ঘটেছে। বাংলাদেশে জামাত ইসলামীর বহু এমপি, আমি মানে একবারে নাম ধরে ধরে বলতে পারি, আপনি রিয়াসাত আলীর কথা শোনেন সাতক্ষীরায়, ওই এলাকার মানুষদের কাছে যে জিজ্ঞাসা করেন, তার সম্পদ, বিত্ত, বৈভব কিচ্ছুই নাই। মানে ওই এলাকায় তিনি অনেকটা মানে কি সকল ধরনের সরকারি সুযোগ সাধারণ মানুষের মতো খাওয়ার উপযুক্ত, কিন্তু তারা মানুষের এই অধিকার কিন্তু নেন নাই। কোনো জায়গায় যদি কেউ পাওয়ার উপযুক্ত হয়, এমপির আত্মীয় বলে সে তাকে দিতে পারবে না, এটাও কিন্তু অযৌক্তিক। আর যে জায়গাটা মানে আমরা বলতে চাই যে এই জন্য এটা গরিব মানুষ তো থাকতেই পারে, আমার আত্মীয় কেউ গরিব থাকতে পারে না? আমার কাছে যদি সেই সুযোগ আসে আমি তো তাকে দিতেই পারি। সেইটা জাস্টিফাই করতে হবে যে সে আত্মীয় হিসেবে পেয়েছে না সে দরিদ্র হিসেবে পেয়েছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর, আমি যে বিষয়টি আনতে চাই, ভাই তো অনেক কথা বলে গেলেন। ওনারা বলেছেন, ওনাদের নেতা স্পষ্টভাবে বলেছেন, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এই কথার ওনারা সুস্পষ্টভাবে বলেছেন, আজও পর্যন্ত বলেন নাই যে এটা আমরা বলি নাই। বাংলাদেশের যে কোনো একজন ভালো মানের আলেম, ইমাম, খতিব, ফকির কাছে যে জিজ্ঞাসা যদি করেন, কোনো ব্যক্তি সজ্ঞানে যদি এই কথা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তার ঈমান থাকে কিনা, এটা আমার কোশ্চেন। আর বিএনপির সবাই যদি এটাই বিশ্বাস করে, তাহলে যারা যারা বিশ্বাস করবে, আমি সবার কথা বলছি না, সবাই এটা মনে করে না বিএনপি করলো, কাজেই সেই জায়গাগুলো কিন্তু বিএনপি পরিষ্কার করে নাই। জামাত না থাকলে ইমাম থাকে কিনা? না, দেশপ্রেম ইমানের অঙ্গ, এই কথাটাই হচ্ছে একটা মিথ্যা কথা। এটা দেশপ্রেম ইমানের অঙ্গ। তাহলে তো আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের কোনো ঈমান নাই। আমি আপনাকে বলছি, শুনেন, আমি বিদেশিদের সাথে সাক্ষাতের পরে যে আমরা শরিয়া আইন চাই না, দেশপ্রেম ইমানের অঙ্গ না, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি হাদিসের ছাত্র, আমি প্লিজ, দেশপ্রেম থাকা এক জিনিস, আর এই শব্দটাকে হাদিস হিসেবে চালাই দিয়া এটা একটা মিথ্যা কথা, এটা হাদিস না। দেশপ্রেম তো সবারই ছিল, দেশপ্রেম তো থাকতে হবে। দেশপ্রেম না থাকলে আপনি কিভাবে এই দেশকে ওন করবেন, এই দেশকে সেভ করবেন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, দেশপ্রেম সবার ছিল, কিভাবে বুঝলেন আপনি? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেক্ষাপট যদি নিয়ে আসেন, সেই সময় এই দেশপ্রেম যদি থাকে, এই দেশের প্রতি যদি প্রেম থাকে, তাহলে এই দেশের মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করতে পারে এবং অন্য দেশের মানুষ এই দেশকে দখল করতে তাদের সহযোগিতা করতে পারে। এই দেশের মানুষের বিরুদ্ধে জামাত ইসলামী কখনো যুদ্ধ ঘোষণা করে নাই, যুদ্ধ করেও নাই। জামাত ইসলামী জাড়াও পোড়াও করে নাই, চুরি করে নাই, ধর্ষণ করে নাই, লুটপাট করে নাই, মানুষ হত্যা করে নাই। তার প্রমাণ হচ্ছে অন্যায়ভাবে সাজা দিয়া এটিএম আজহারুল ইসলাম এই আদালতের মাধ্যম দিয়েই কি হয়েছেন, খালাস হয়ে বের হয়ে এখন জাতীয় সংসদের সদস্য হয়েছে। না, এটা কি তার প্রমাণ হইল? হ্যাঁ, এটা তো ওই ঘটনাগুলোর প্রমাণ। 71 কি ডিনাই? আমি বলছি জামাত করে নাই, ওই সময় যারা করেছে। এত বছর পরে ডিনাই করছেন? আমি ডিনাই করছি, বুঝে শুনে ডিনাই করছি। আচ্ছা বলেন, কারা কোলাবোরেটর ছিল? আচ্ছা, কারা ছিল তাদের নাম, কয়টা পার্টির নাম বলেন? ব্যক্তিগুলো বিলঙ্গিং কোথায় ছিল? ব্যক্তি বলেন, আপনি ব্যক্তিও বলবেন, পার্টির নামও বলতে হবে। তখন জামাতের কয়জন এমপি ছিল, কারা দেশের চেয়ারম্যান ছিল, এমপি ছিল, আলবদর বাহিনী কারা গঠন করেছে? কেন এগুলো কি শুধু জামাত ইসলাম করেছে? জামাতে অন্য কেউ যদি করে থাকে, জামাত ইসলাম করেছে। শোনেন, আমি দায়িত্ব নিয়েই বলছি, জামাত ইসলামের কোন নেতা
অন্যায়ের সাথে যুক্ত হয় নাই। আমরা অখণ্ড পাকিস্তানের পক্ষে আমাদের নেতারা তখন না, বক্তব্য এখন জামায়াত দিয়েছে। ইসলামী যদি কিন্তু এই- তারাও তো এই- কেন এই যে দিয়েছে? অন্যায়কে সেটা আপনি কিভাবে সেটা define করবেন? দিল্লির অখণ্ড- সেবাদার সভা থেকে বাঁচানোর অখণ্ড জন্য করেছে। পাকিস্তান- এখন কি অখণ্ড পাকিস্তান চান? কেন অখণ্ড পাকিস্তান চাইবে? আমরা স্বাধীন ওই সময় যেটা বাংলাদেশকে আপনাদের মেনে নেতা নিয়েছি। অখণ্ড পাকিস্তান, আমরা যে দালালি দলের করে নাই। ব্যানারে ছিল, সেই দলের নামটা এখনো রেখে দিয়েছেন। না, আমরা বাংলাদেশ জামাত ইসলামী। আপনি একটা ভুল বার্তা দিয়েছেন। আর বিএনপির রাজনীতি বাংলাদেশ হাতে জামাত খাড়ি হয়েছে ইসলামী রাজাকারদের এটা কি হাত ধরে। পাকিস্তানের শাখা না? রাজাকার এইটা কি পাকিস্তানের শাখা না? কেন পাকিস্তানের শাখা হবে? এটা বাংলাদেশ জামাত ইসলামী। তাই? এটা বাংলাদেশ জামাত ইসলামী। 2008 সালে কাজেই নিবন্ধন এই নেওয়ার নাম জন্য আমাকে- এটা করেছিলেন। পাকিস্তান এটা জামাত ইসলামী জামাত দায়- ইসলামী বাংলাদেশ কিনা? না, এটা বাংলাদেশ জামাত ইসলামী। আপনাকে বুঝছি, বুঝতে কিন্তু হবে। এটা এখন পাকিস্তানের শাখা আছে কিনা? এরপরে কিন্তু- পাকিস্তানে এই কিন্তু- নামে দল থাকলে, সারা পৃথিবীতে থাকলে সেটা তারা করতে পারে। ভারতেও আছে। এটা আমাদের সাথে কিন্তু তো তাদের নাই। দলের আমির বিভিন্ন সময় বলেছেন যে তারা কোনো না কোনো ভাবে ক্ষমা চেয়েছেন, তার মানে কি? হ্যাঁ, ক্ষমা চেয়েছেন যে আমরা যে অখণ্ড দেশ বিভক্ত দোষ হয়ে না করে ক্ষমা ভারতীয় চাই কিভাবে? আধিপত্যবাদের হাতে চলে না যাক, এই কারণে আমরা যেটা চেয়েছিলাম, সেই চাওয়া থেকে আমাদের মাধ্যমে যদি সেটা কোনো চাওয়া ছিল কি ত্রুটি, পাকিস্তান থেকে অন্যায়- স্বাধীন না হোক বাংলাদেশ? হ্যাঁ, আমরা তো সেটা চেয়েছি। এই স্বাধীনতা সেটা কি এই দেশপ্রেম, এটা কি দেশপ্রেমের অংশ ছিল? আমি আপনাকে শেষ যে এই করি। দেশের মানুষকে মেরে এটা একবার ব্যারিস্টার নাজমুল হুদা আমাকে বলেছিলেন। বলতে দিন। সময় নেই। ব্যারিস্টার নাজমুল হুদা কিন্তু একবার বলেছিলেন যে এরাই দেশপ্রেমিক যারা এই দেশের অখণ্ডতা চেয়েছিল। পরে জনকণ্ঠে পরের দিন লিখলো হুদার বেহুদা। তার মানে এখন হুদার তারা দেশপ্রেমিক হুদার দাবি করছে বেহুদা। নিজেদেরকে, আমি 71 বলছি বিরোধিতা করে। বিএনপির রাজনীতির হাতে খড়ি হচ্ছে রাজাকারদের হাত ধরে। শাহ আজিজুর রহমান, আব্দুর রহমান বিশ্বাস থেকে শুরু করে নিয়ে রাজাকারদের মাধ্যম দিয়ে বিএনপি পুনর্বাসন হয়েছে বাংলাদেশে। ক্যান্টনমেন্ট থেকে এসে, আপনাদের দলে রাজাকার ছিল না? ক্যান্টনমেন্ট থেকে এসে এবং বাংলাদেশে আওয়ামী লীগের তৈরি একটু করা please সুযোগ যে দিবেন। 10,000 রাজাকারের তালিকা, এর ভিতরে আপনারা আচ্ছা, দ্বিতীয় আমি আপনাকে স্থানে একটা অবস্থান প্রশ্ন করতে করছেন। চাই। আমাকে ইসলামী হ্যাঁ। ছাত্র সংঘের দায় কি আপনি নেবেন না? একটু শেষ করি ভাই। ইসলামী ছাত্র সংঘের কি ভাই সমস্যা? কিন্তু বেশি সুযোগ পেয়েছে। ইসলামী সেটা ছাত্র আমাকে সংঘ- সুযোগ না, আমি দিতে হবে। বুঝা- আপনারা বলছেন আচ্ছা, আমি একটু মুক্তিযোদ্ধা। শেষ করি, ভাই। স্পিকার বলেছেন জাতীয় সংসদে জামাত ইসলামীতে মুক্তিযোদ্ধা আছে, সামনেই বসে আছে। আচ্ছা, আমি আপনারা একটু যে শেষ করতে চাই। সবকিছু সময় আওয়ামী যাচ্ছে, লীগের আচ্ছা। মতো নিয়ে করেন। আরেকটা আমাদের জিনিস, হাতে সময় জামাত আমি সবসময় ওনার কথার উত্তর না দিলে তো ওনারটা নির্বাচন শক্ত হয়ে চেয়েছে, যাবে। জামাত ওয়েলফেয়ার স্টেট চাই। Okay, জামাত thank you. আচ্ছা, আমি একটু ওয়েলফেয়ার বলি। স্টেট চাই। আমি একটু কাজেই বলি, ওয়েলফেয়ার দেখেন, পার্টি অফ ইন্ডিয়া। জামাতের কোন নেতা যদি অন্যায় করে তার বিরুদ্ধে ন্যূনতম ব্যবস্থা নেওয়া হয় না, বরং পুরস্কৃত করা হয়। জামাতের একজন আইনজীবী Okay. শিশিরমণির রোজা এবং পূজাকে এক বলে শিরক করেছিল, তার বিরুদ্ধে জামাত আপনি কোনো ভুল ব্যবস্থা ব্যাখ্যা নেয়নি। দিয়েছেন। কবি আমির নজরুল হামজা ইসলামের নারীদেরকে বক্তব্যকে কটূক্তি করেছিল, আপনি ভুল একজন করতে মন্ত্রীকে পারেন নাস্তিক না। বলেছিল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। দেখেন, জামাতের এই যে এমপির একজন জামাতের এমপির মেন নামে এরকম তহবিল দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শিবিরের নেতা ধর্ষণ করলে সেটা প্রেম হয়ে যায়, আর অন্য কেউ ধর্ষণ করলে সেটা এটা 300 ধর্ষণ বিধিতে- হিসেবে এটা ধর্ষণ 300 হিসেবে তারা বিধিতে প্রতিবাদ করে। বক্তব্য দিতে আর দেখেন, BNP আজকে BNP তাহের ভাইয়ের কি নেতারা ইমান কোচিনে আছে? খোঁজে রংপুরে যে তাহের ভাইয়ের তো তখন ইমান নাই, কারণ স্টেটমেন্ট তাহের ভাই দেন না কেন? বিদেশিদের সাথে শত শত সাক্ষাৎ করে বলেছিল যে আমরা ধর্ষকের শরিয়া আইন দলে চাই না। পরিণত হয়েছে আচ্ছা, BNP, এটা তাহের ভাইকে নতুন হ্যাঁ। করে তওবা পড়িয়ে আবার মুসলমান করে কেন? তার ইমান নাই। কেন? কারণ সে বিদেশিদের সাথে বৈঠক করে ধন্যবাদ। বলেছে বাকি- যে আমরা বাকি- শরিয়া আইন চাই না। হ্যাঁ, তা উনি না তা কি, বলে নাই, উনি আমরা কোথায় ওয়েলফেয়ার শরিয়া আইন স্টেট চাই? চাই। কোথায় উনি শরিয়া আইন চাই? বলেছেন আমরা ওয়েলফেয়ার স্টেট চাই। Welfare state ইসলাম তো western ইসলাম জানে না। ইসলাম ওয়েলফেয়ার স্টেটের কথা তারা বলছে যে তারা 71-এ কোনো ভুল করে নাই, তা ভুল না করলে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ কেন আসলো? হ্যাঁ, ক্ষমা চাওয়ার প্রসঙ্গ আপনারা যে 71 কোনো ভুল মানুষের করেন নাই? রাজনীতিতে ভুল আপনারা হতে পারে। 71 ভুল করেন নাই? এটা যে ভুল ভুল না, হয়েছে এটা তো সে ভুল না। ভুল আপনি হতে তো পারে। বললেন যে ভুল আপনাদের না, এটা ভাই, crime, please, এটা please, crime. please, আপনি বলছেন যে এটা No একটা crime. রাজনৈতিক সিদ্ধান্ত It was ছিল। a crime. শোনেন, এই বাংলাদেশে It was a জামাত crime ইসলামের তো against রাজনীতি country, করার the অধিকারই নাই। people. তাদের হাত যদি ধরে আপনি আর পা ক্ষমা ধরে না চান, রাজনীতি করে যদি বেঁচে আপনি আছেন, ক্ষমা না চান, এই দেশের তাদের রাজনীতি হাত করার ধরে অধিকার আর আপনার পা নাই। ধরে রাজনীতি আপনি করে কিভাবে বেঁচে রাজনীতি আছেন। করছেন? জামাত কি হাত ইসলামীর ধরে সাথে পা ধরে সরে বলেন? যান, দেখবেন আপনাদের অবস্থা কি বলেন, হয়। বিএনপি সুযোগ না কাজেই দিলে এই দেশে আপনারা জামাত রাজনীতি করতে ইসলামীকে বাদ পারতেন? দিলে রাজনীতি বিএনপির করতে অস্তিত্বই পারতেন? থাকবে না। আচ্ছা, জামাত ইসলামী আচ্ছা, বাদ দিয়ে BNP এবার ক্ষমতায় আসে নাই? আচ্ছা, এবার আচ্ছা, ক্ষমতায় আসে নাই? বাকি আলাপ ক্ষমতায় আসে নাই এবার? বাকি এইবার ক্ষমতায় আসে নাই? জি। বিএনপি গণমানুষের দল, আর আপনারা দেশ বিরোধী দল। রিফাইন আমলিগ আনতে চাচ্ছেন, আইনেই না, দেখেন কি রিফাইন্ড করে। আমলিগ তো আপনি আনতেছেন। নিয়ে আসেন সব না। ক্ষমতা করে, নিয়ে সব আসেন। ক্ষমা করে দিয়েছেন। আচ্ছা। আপনার ইলিয়াস মোল্লা কি বললো? ফরিদপুর 81 এমপি স্থানীয় ইলিয়াস মোল্লা কি নির্বাচনে- বললো ভাই? স্থানীয় ইলিয়াস মোল্লা বলেছে নির্বাচনে যে আপনারা আওয়ামী যে লীগের নিয়ে লোকজন আসতেছেন আমাকে ভোট না দিলে মার্কাবিল। আমরা কি এমপি দিতে এটা পারতাম? আমরা একটা আপনার আমির তো সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। জি। আপনার এই যে আমির হামজা কি বলেছে? আমির হামজা বলেছে, ভাই কিসের please, ইতিহাস? আমি কিসের বলি। denial? আমির হামজা বলেছে যে আমার খবর দেখ বাকি আমার আলাপ 14 রাশেদ আওয়ামী খান। লীগ। আমির এটা বলে শেষ করবে এই লাইনটা। তো হতে পারে, আমির হামজা হতে বলে পারে। আমি তাহলে আওয়ামী লীগের লোককে আপনি কেন নমিনেশন দিলেন? সে জামাত করতে পারে সে না। সে জামাত, সে তো বলেছে যে খোঁজ নিয়ে দেখ আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। সে বলেছে জননেত্রী শেখ হাসিনার নীতি যে বাস্তবায়ন করবে না সে জাহান্নামে যাবে। হ্যাঁ, তো আপনি তো আন্দাজে জাহান্নামে কথা যাবেন। বলবেন, আন্দাজে আপনার আমি কথা জাহান্নামে বলবেন। যাবে। আপনি এটা- আব্দুল্লাহ মোহাম্মদ আচ্ছা। সাহেব ভাইকে আজকে গিয়ে আচ্ছা। কর্মকাণ্ড করাবেন। জি না, বাকি কারণ আলাপ শরীয়ত আমার- চায় না, তার মুসলমানিত্ব থাকে না, দর্শক, আজকে নারী থাকে না। কড়া আলাপ এই পর্যন্ত। অনেক ধন্যবাদ যেটা হাতে ছিল।